আমার এই পায়ে হাতুড় দিয়ে পিটাইছে, হাতুড় ভেঙে চলে গেছে। আপনারা জেলেদের থেকে কিরকম মুক্তিপণ দাবি করতে পারেন? প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আমরা তুলে ধরি সুন্দরবনের জানা অজানা অনেক ঘটনা। আজ তারই প্রেক্ষিতে আমরা আসছি সুন্দরবনের ছোট জাহাঙ্গীর নামের জলদস্যু ডাকাত দল। আপনারা নিউজে পাইছেন কিছুদিন আগে তারা আত্মসমর্পণ করছে। আমরা তাদেরই এক দলের সদস্যের সাথে আমরা পরিচয় করাই দেবো আপনাদের। তিনি কিছুদিন আগে আত্মসমর্পণ করছে। আর আমাদের চ্যানেলেই পাবেন শুধুমাত্র সুন্দরবনের জানা অজানা ভৌতিক ঘটনা এবং ভয়ঙ্কর ঘটনা। আমরা তার সাথে পরিচয় হব। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম ঘটনা আরও পাবেন। আমরাই তুলে ধরব সুন্দরবনের ভয়ঙ্কর সব ঘটনা। চলুন আমরা বেশি কথা না বলে তার পরিচয় জানি, তার সাথে আমরা সাক্ষাৎকার নিই। ভাই, প্রথমে আপনার নাম পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম সবুজ। আমি ছোট জাহাঙ্গীর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড এবং একজন সদস্য হিসাবে কাজ করছি। আসলে প্রথম আপনারা এই অন্ধকার জগতে আপনার প্রথম যাত্রাটা যদি আমাদের বলেন, যে প্রথম আপনার এই অন্ধকার জগতে আসার ঘটনা যদি আমাদের বলেন। আসলে প্রথম ঘটনা হচ্ছিল, আমি আমার বাড়ি হড্ডা গ্রাম 8 নম্বর ওয়ার্ডে। আমি সুন্দরবনের পাশে আমার বাড়ি। আমি খুব গরিব মানুষ, বা আমার ছোটোখাটো একটা সংসার নিয়ে আমার মা বাপ এবং আমার সন্তানাদি নিয়ে আমি থাকতাম। আমি সুন্দরবনের মাছ কাঁকড়া মেরে খেতাম। এমনই পরে একটা দেশ উলাট পালাট হয়ে যাওয়ার পরে একটা 5 তারিখ নামক একটা সময় আসলো। সরকার চেঞ্জ হলো, বিভিন্ন রকমের একটা ভয়ানক রূপ নিল। সেই রূপের কারণে আমাদের অঞ্চলে আমরা 15 ঘর মুসলমান, আর না হলে 500 ঘর হিন্দু। যদি আমাদের চোখের সামনে যে হিন্দু ভাই ব্রাদারের যে ক্ষতি হবে বা ক্ষতি হোক, এটা আমরা চাইনি। এই জন্য আমি একটু উদ্যোগ নিয়েছিলাম যে আসলে এই ফ্যামিলিগুলো, আমরা তো একসাথে চলছি, একসাথে বেড়াইছি, একসাথে খাইছি। তারা হিন্দু বলে আমরা এটা কখনো প্রত্যাখ্যান করি না। তাদের আমরা ভালোবাসি, তারা আমাদের ভালোবাসে। আর তারা একটু আসলে ভীতু, জানি যে ওই সম্প্রদায়তে একটু ভীতু হয়, তবুও আমরা তার পাশে দাঁড়ানোর পরে তাদের সাহসটা একটু বেড়ে যায়। এইভাবে আমরা আমাদের এলাকার ছোট ছোট ভাই ব্রাদার সাথে করে নিয়ে, বড় ভাই ব্রাদারও সাথে করে নিয়ে এলাকাগুলো টহল দিছি, যেন কোনো ডাকাতি না হয়, চুরি না হয়, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে আমি ভাববার না চিন্তা করে ছোট ছোট ভাই ব্রাদার জনসচেতনমূলক কাজ আপনি করছেন আর কি। যেহেতু কোনো প্রশাসনিক ছিল না, আমাদের ক্যাম্পটাও তালা মারা ছিল, কোনো সৈনিকও ছিল না, যেন নির্যাতন না হয় কেউ। এই কারণে আমি ওই ট্যাকেল দেওয়ার কারণে অন্য এলাকার লোক ওই অঞ্চলে ডাকাতি করার জন্য, চুরি করার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা চালায়। আমারে ফোন দিয়ে হুমকি দেয়। দেওয়ার পরে আমিও তাদেরকে হুমকি দেই যে তোরা কেউ কিছু করার থাকলে করিস, আর আমার কিছু করার থাকলে আমি ঠেকাবো। এই কারণে তারা একদিন আমার বাড়িতে অস্ত্র রেখে যায়, প্রশাসনিকের খবর দেয়, দিয়ে আমার ঘরের থেকে অস্ত্র উদ্ধার করে, আমার বাইরের থেকে ধরে। খুব মারছে, আমার জীবনে বহুত মারছে, এমন মারছে যে আমি কল্পনা করতে পারবো না। আমার এই পায়ে হাতুড় দিয়ে পিটাইছে, হাতুড় ভেঙে চলে গেছে, এমন পিটাইছে। প্রশাসনের লোকই মারছে আমার। যেহেতু প্রশাসনকে বলছে, আমার ঘরের থেকে অস্ত্র উদ্ধার করছে, ওদের মারার কর্তব্য তো অস্ত্র পাওয়া গেছে। এইভাবে আমার জীবনটাই জেলখানায় শেষ হয়ে গেল। হঠাৎ করে আমার বউ ভিকঝিক করে কান্নাকাটি করে আমার জামিন করালো। জামিন করানোর পরেও আমার তারা হুমকি দেয়, বিভিন্ন রকমের করে, যেমন গড়িখালি চর বিল্লাল আছে, কাশেম আছে, এরা মোটমাট এদের একটা ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ আছে আর কি। এদের ভয়তে আমি একদিন এই ছোট জাহাঙ্গীর সাথে ফোনে কথা বলি যে ভাই, আমি তো এই পরিবেশে আছি, আমি তো এলাকায় টিকতে পারতেছি না। এরা এক এক সময় এক এক মামলা দেবে, আমি কি করব? আমার তো মরে যাওয়া ছাড়া কোনো পথ নেই, কারণ আমার মা নেই, বাপ নেই, তারা মারা গেছে। মা ক্যান্সারে মারা গেছে, বাপ হার্ট অ্যাটাক করে মারা গেছে। একমাত্র আমার কোনো ভাই বোন কেউ নাই, আমি একা। ছোট জাহাঙ্গীর বলল, দেখো এটা আসলে অন্ধকার জগৎ, এই জগৎটা তো ভালো না। তারপরেও আমি খুব তার অনুনয় বিনয় করে আমি তার পাশে গেলাম। যাওয়ার পরে আমার কথায় আপনি যেতে বাধ্য হয়েছি। আমার কাজ কাম দেখে বা আমার চলাফেরা দেখে সেও খুব খুশি, বা অনেকে ভালোবাসে। আমরা সুন্দরবনে ডাকাতি করছি, তো এইভাবে আর কি অন্ধকার জগতে প্রবেশ করা হয়েছে। তারপরে ওখানে আমি একটা কথা জানতে চাই
যে ওখানের জীবনযাত্রার মান কেমন ছিল যখন আপনারা যখন আপনাদের নামের আগে বনদস্যু বা ডাকাত তকমা লেগে গেছে, তখন আসলে ওখানকার জীবনযাত্রার মান কেমন ছিল? যে তখন কি ওখান থেকে এখানে লোকালয়ে কি ফিরতে পারতেন তখন সচরাচর এরকমের? না না না, তা পারতাম না। যেহেতু একটা ডাকাত মানুষ শুনতে খারাপ, কিন্তু আসলে এর পিছনে যে কি কষ্ট লুকায় রয়েছে এটা কিন্তু কেউ জানে না। আসলে একটা কষ্ট না লুকানো থাকলে এই জগতে কেউ যায় না। আর এই জগৎটা তো ভালো না, কেননা এই জগতে নাই ঘুম নাই খাওয়া, বাঘের ভয় আছে, সাপের ভয় আছে, প্রশাসনিকের ভয় আছে। আপনারা বনের ভিতর কিভাবে থাকতেন ওখানে? ওখানে আমরা নৌকায় থাকতাম, নৌকায় খাওয়া দাওয়া করতাম, নৌকায় চলাফেরা করতাম। দেখা গেল প্রশাসনিক হইলে সুন্দরবনে উঠে হাইটে চলে বেড়াতে হতো, বা অন্যটা পার্টির সাথে যুদ্ধ হলে বা তাদেরা গুলি করলে আমরাও গুলি এমন করতাম। কি অভিজ্ঞতা আছে যে অন্য অপর গ্রুপের সাথে আপনাদের সংঘর্ষ হয়েছে এবং মানে হ্যাঁ, fight হয়েছে 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 হয়েছে। যেমন ওই আলামিন আমাদের পরে আক্রমণ করলে আমরা ওদের সাথে ফাইট করলে। আলামিন মানে অন্য গ্রুপ? অন্য গ্রুপ ডাকাত, আলামিন গ্রুপ। আলামিন গ্রুপ। এখন কি তারা সক্রিয় আছে? না, তারা দুর্বল হয়ে গেছে। আমাদের সাথে ফাইট করে তাদের বোট বাটি নিয়ে আইছি। তারা সুন্দরবন মানে সুন্দরবনের ভিতর দিয়ে দৌড়ে পালাই গেছে, তাদের ধরতে পারিনি। তবু আমরা চেষ্টা করছি যে ওদের ধরার জন্য আর কি। কিন্তু আসলে সুন্দরবনের ভিতরে একটা মানুষ ছুটে গেলে ধরা যায় না, ধরা যায় না। যেহেতু অহজ জায়গা, অহজ গাছগাছালি, এই কারণে ধরা যায় না। কিন্তু চেষ্টা করছিলাম ধরার জন্য। তারপরে ফাইট এরকম অনেক জায়গায় হয়েছে, বিভিন্ন রকমের ফাইট। এরকম ফাইটে পড়ে গুলি লাগছে এরকম? এমনি লাগছে, হাতে গুলি লাগছে, গায়ে গুলি লাগছে, আপনার কি অনেকের হাতে কি গুলি লাগছে? তারপর আমার একটা ছোট ভাইয়ের এটা কি গুলি লাগছে, এটা কি তার গুলির পায়েতে। দাগ? হ্যাঁ, গুলির দাগ। আমার ছোট ভাইয়ের এই একটা আমার ছোট ভাই, সেও আমার সহকর্মী, ভালো তারও আছে? পায়ে গুলি আপনার লাগছে। নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, পরিচয় এখানেই বাড়ি। আপনার কি সদস্য? আমার সদস্য। সদস্য ছিল। যাক, আমরা আর এক সদস্যের সাথে পরিচয় হলো। তো ভাইকে একটু সময় দিতে পারবেন? তার পায়ে এই পায়ে গুলি লাগছে? অহরহর গুলি তার পায়ে লাগছে। এই অহরহর আল্লাহ তারে বাঁচায় রাখছে, যেহেতু এখনো গুলি আছে। গুলি ওর ভিতরেও আছে। এই গুলি, চতুর জায়গা এখনো 32 পিস আছে। এখনো 32 পিস আছে? হ্যাঁ, এখনো 32 পিস আছে। 3 পিস বাইর করা হয়েছিল অপারেশন করে, আর এই যত ফটো দেখা যাচ্ছে সবগুলোর ভিতরে এখনো পর্যন্ত আপনার। প্রিয় দর্শক, ওনার পায়ে এখনো 32 পিস গুলি আছে। আসলে এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের আসলে ভাষা নেই। উনি এইভাবেই জীবনযাপন করতেছে, এই কষ্ট নিয়ে। ওনার পায়ে এখনো 32 পিস গুলি আছে। এটা এটা কিসের গুলি? এটা মানে এটা বন্দুকের গুলি। কোন টাইপের গুলি এটা? বন্দুকের গুলি। এটা হলো আপনার ওই 37 কালপিনের গুলি আর কি। যাক, এটা অনেকেই জানে না যে আসলে গুলিটা কোনভাবে যায়। আমরা যুদ্ধের এটা কি পরে অপর দলের সাথে? হ্যাঁ, অপর দলের সাথে বিরোধী পার্টির গুলি লাগছিল। এরকম কি কোনো ঘটনা হয়েছে যে ওখানে কোনো গুলি করে কেউ মারা গেছে ওখানে? না না না, এরকম মারা যায়নি। যেহেতু আসলে মারা গেলেও কি কোনো খোঁজ থাকে? হ্যাঁ, আপনারা থাকে। গুলি করলেন, কেউ মারা গেল, যদি মারা যায় কেউ, তা হয়তোবা তাদের গ্রামে তার বাড়ি পরিবারের কাছে মানে পৌঁছায় দেওয়া ছাড়া তাদের দলের লোক তারাই কি করে? বহন করে। আপনাদের দলে কেউ এরকমের মারা যায়? না না না, আমাদের দলের কেউ আমরা যতদূর জানি যে ছোট জাহাঙ্গীর খুব সুন্দরবনে ত্রাস করে গেছে একসময়। ছোট জাহাঙ্গীর মানেই সুন্দরবনের আতঙ্ক ছিল। তো আমরা কিন্তু সেই সদস্যের সাথেই আমরা আপনাদের পরিচয় করাই দিচ্ছি। তো এরপরে আমরা যে ঘটনা শুনবো আপনার কাছ থেকে, ওখান থেকে পরে ব্যাক করলেন কিভাবে? মানে আমরা ব্যাক করছি, আমরা বাংলাদেশ কোস্টগার্ডের কাছে নত স্বীকার হই। কেননা আমাদের চলার পথে সবসময় বেগরা প্রশাসনিক, আমরা চাই না। আর আমরা তাদের কাছে একটা প্রস্তাব দিই যে স্যার, আমরা ভালো পথে যাব, ভালো হয়ে চলবো, ভ্যান রিক্সা চালাই খাবো, হ্যাঁ, দিন মজুরি করে খাবো। আর আমাদের একটা সুযোগ দেন যে আমরা ভালো হয়ে চলতে পারি, বউ বাচ্চা নিয়ে, মা বা ফ্যামিলি নিয়ে যেন চলতে পারি, থাকতে পারি। আমরা যতদূর জানি ডাকাতদের আসলে জীবনযাত্রার মান খুব যে উন্নত তাও না। না, অনেক আপনারা এই যে জেলে ধরেন, যারা মধু সংগ্রহ করে তাদেরকে ধরেন, ধরার পরে কিছু মুক্তিপণ দাবি করেন। আসলে এই টাকাগুলো খুব একটা কাজে লাগে বলে আমার মনে হয় না। কারণ তাদের উপরেও অনেক ভাই থাকে বা তাদের লিডার থাকে। আসলে উপর থেকে এই সদস্য পর্যন্ত আসতে আসলে কিছু থাকে না আপনাদের, আমরা যতদূর জানি না, উপরে আসলে আমাদের কেউ থাকে না। তো আমাদের এই অস্ত্র, গোলা বারুদ বা খাদ্য সঞ্চয় করতে আমাদের বহুত টাকা খরচ হয়ে যায়। যেহেতু
সেইগুলা মনে করেন একটা জিনিস আনতে গেলে বিভিন্ন রকমের ঘাট ডেঙুয়ে কোলেকা চাষতে হয়। যে জিনিস 1 টাকা দাম সেই জিনিসটা মনে করেন আপনার 10 টাকা পড়ে যায়। আপনারা যখন ওই দলে ছিলেন, আপনারা জেলেদের থেকে কিরকম মুক্তিপণ দাবি করতেন? আমরা একটা জেলের কাছ থেকে 2 থেকে 2,500 টাকা 1,500 টাকা মানে এক জেলের মানে এইভাবে টাকাটা নিছি আমরা। অহরহ টাকা অন্য অন্য পার্টিরা যেমন 20,400 টাকা নেয়, আমরা এরকম টাকা দাবি করিনি বা এরকম কিছু বলিনি বা সুন্দরবনের করিনি। আমরা জানি যে চোরাইভাবে অনেক গাছ কাটা হয়। তা আমরা জানি যে যারা চোরাইভাবে গাছ কাটে তাদেরকে আপনাদের সদস্য মানে আপনাদের ডাকাত বাহিনী বনদস্যু যারা আছে এরা নাকি প্রতিহত করে সুন্দরবনের। এটা আসলে কি? এই যে আমরা চেষ্টা করছি যে কেউ বিষ মেরে মাছ ধরতে পারবে না বা সুন্দরবনের সৌন্দর্য যে গাছগুলা এই গাছগুলা কাটতে পারবে না, এগুলার প্রতি আমরা খুব ভয়ঙ্কর রূপ দেখাইছি। যেটা করছি সেটা বাস্তবে করছি। কেউ বাঘ মারতে পারবে না, হরিণ মারতে পারবে না। এইটাই তো সুন্দরবনের সৌন্দর্য। এইটাই যদি নষ্ট করে আমরা ডাকাতি করছি ঠিক আছে, কিন্তু এইগুলো আমরা প্রশ্রয় দেইনি। এগুলো আমরা ধরছি মারছি বা ফরেস্টার কাছ দিয়ে দিছি যে এগুলো নিয়ে যান। নিষিদ্ধ ছিল এগুলো আমাদের সবার জন্য নিষিদ্ধ। আমরা যেহেতু এখন জেনেও দেখতে পারেন যে আমরা থাকাকালীন যে অহরহর মাছ কাঁকড়া হয়েছে এখনো হচ্ছে, কিন্তু আমরা স্যালেন্ডার করার পরে এখন কি হচ্ছে কি না হচ্ছে জানি না, কিন্তু ওই সময় জেলেদের কাছে আপনারা শুনে দেখতে পারেন যে মাছ কাঁকড়া অহরহর হচ্ছে। জেলে বাউলি বেঁচে থাকার মতো আমাদের 500 টাকা দিচ্ছে, কিন্তু সে 500 টাকার মূল্য তারা পাইছে। আমরা অমানসিক নির্যাতন কারোর পর করিনি। আমরা তো বাস এলাকায় থাকতে পারছিলাম না। স্যারেন্ডার করার পরে সরকার থেকে কোনো রকমের সহযোগিতা যে আপনাদের আশ্বাস দেওয়া হয়েছিল সহযোগিতা করবে বা কোনো এই করবে, এটা কি করা হয়েছিল? আশ্বাস যেটা দেশে এখনো আমাদের সেটা করিনি, হয়তো বা করবে, সময় লাগবে। যেহেতু সরকারি জিনিস কাগজপাতি হতে প্রসেসিং হতে একটু সময় লাগে, হয়ে যাবে। আর আমরা চাই যে আমরা যেভাবে চলতেছি মানুষের ভালোবাসা বা সচরাচর সব জায়গায় যাইতে পারতেছি চলতে পারতেছি, আমাদের শান্তিতে ঘুমাতে পারতেছি। আগে তো ঘুমাইতে পারতেন না, এটা বাংলাদেশ সরকারের কাছে আমার এইটাই যে আমরা এইভাবে যেন চলতে পারি আর জীবনে কখনো কোনোদিন যেন খারাপ কাছে না যাই, খারাপের কোনো সঙ্গ না দেই। খারাপ যদি কেউ করে আমরা সরকারের কাছে বা বাংলাদেশ কোস্টগার্ড আছে, পুলিশ আছে, এদেরকে আমরা বলে দেবো যে ও খারাপ পথে যাচ্ছে বা খারাপ কাজ করতেছে, আপনারা পরিস্থিতি নিন, যেন আমাদের মতন ভয়ঙ্কর না হয়ে যায়, তার আগে যেন তারা ভালো হয়ে যায়। এই পরিবেশটা আমরা চেষ্টা করব জানতে যদি পারি। আসলে দর্শক, আমরা ডাকাত বা বনদস্যুর নাম যখন আমাদের মুখে আসে তখন আমাদের একটা আতঙ্ক সৃষ্টি হয় যে না জানি কেমন হবে। আসলে তাদের সাথে কথা বলে আমার যেটুকু মনে হয়েছে তারা একটা পরিস্থিতির শিকার, কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে তারা বাধ্য হয়ে। কারণ এখানে যদি দেখেন এখানের জীবনযাত্রার মান খুবই অনুন্নত, মানে উন্নত কোনো ছোঁয়া নাই এখানে। খুবই জীবনযাত্রার মান নিম্নমানের। এই কারণে তারপরও যদি আবার প্রশাসনিক দিক দিয়ে যদি কোনো ঝামেলায় পড়ে যায় আসলে তাদের এই টাকা পয়সাটা উঠাইতে বা মানে সামাল দিতে অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে তারা বাধ্য হয়ে এই পথে গেছিল। তো আমার মনে হয় তাদের সাথে কথা বলে যেটুকু মনে হয়েছে যে আমরা মানুষ সবাই সমান, তাদেরও শরীরে রক্ত আছে, তো তাদের ভিতরেও মায়া দয়া আছে। আসলে আমরা বনদস্যু ডাকাত যারা আমরা মনে করি আসলে তারা অতটা খারাপ না, কোনো একটা কারণে পড়েই তারা এই অন্ধকার জগতে আসে। অবশ্য তারা ফিরে আসছে, সেই জগৎটাও মনে হয়েছে যে তাদের জন্য না, এবং তারা ফিরে আসছে। এবং সবার কাছে আমার ভিডিওর আগেও কথা হয়েছে, তারা দোয়া প্রার্থী যে আপনারা দোয়া করবেন যারা এই জগতে আছে তারা যেন সবাই ভালো থাকে। এই যে প্রশাসনের দিকটা এইটা যেন সরকার খুবই মানে সুদৃষ্টি রাখে তাদের প্রতি, যে তারা এই জগতে আসবে না। আর তারা তাদের যে শর্তটা দেওয়া হয়েছিল, যারা যে শর্তের অনুযায়ী তারা আত্মসমর্পণ করছে, সরকার তাদের সব মামলা মোকদ্দমা সব তুলে নেবে এরকম কোনো কথা হয়েছিল। যা সরকার জানো তাদের মামলা মোকদ্দমা যা আছে, আসলে দেখেন একটা কেস চালানোর মতন তাকে আর অর্থনৈতিক অবস্থা অতটা না, খুবই মানে পুরো ছোট জাহাঙ্গীর বাহিনীর টিমটাই আর্থিক দিক থেকে খুবই, কারণ আমরা ওইভাবেই ডাকাতি করি নাই, মানে আমরা এবং ডাকাতি করি। ছোট জাহাঙ্গীর গ্রুপের একটা মানবিক দিক ছিল, তারা সচরাচর সব জেলেরে আক্রমণ করতো না, এবং আক্রমণ করলেও খুব মানে সামান্য পরিমাণ টাকা অর্থ তারা নিত তাদের গোলা বারুদ থেকে শুরু করে এই কিছু আনুষঙ্গিক খরচের জন্য। আসলে সেই খরচে তাদের সংসার সেভাবে চলে না, ঠিক আছে। তো ডাকাতের দলে যারা বনদস্যু ছিল এরা কেউই ভালো নাই। আর
এই নিম্ন শ্রেণীর একটা মানুষ যদি একটা মামলা মোকদ্দমার ভিতর পড়ে যায়, আসলে সেখান থেকে বেরোয় আসা অনেক কষ্ট। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন, অন্তত তাদের এই জীবনযাত্রার মান বিবেচনা করে তাদের মামলা মোকদ্দমা অনেক সহজ করে দিক, এবং তাদের যত মামলা আছে, যে কেস আছে, এগুলা খারিজ করে তারা সুন্দর জীবনে ফিরে আসুক, এইটাই কামনা করি। আর আপনাদের দুজনের পেয়ে আমরা, আমাদের সুন্দরবন আড়তের টিম খুবই আনন্দিত। আপনারা আর আমাদের দর্শকদের থেকেও আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। আশা করি বাকিটা জীবন সুন্দরভাবে কাটাবেন, একটা সুন্দর ছেলে মেয়ে নিয়ে, সংসার নিয়ে সুন্দর একটা জীবন যাপন করবেন। আর আপনাদের যদি কোনো কথা থাকে আমাদের দর্শকদের কিছু বলতে পারেন। আসলে যদি এই বিষয়টা আমরা যে একটুখান যে কষ্ট জীবন যাপন করছি বা এই ভালো জগতে ফিরে এসে যে ভালো লাগতেছে, এই আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবে চলতে পারি। আর যারা এই ধরনের মানে আমাদের মতন জলদস্যু হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা যেন এই পথে যায়েন না। আসলে মাটি কেটে খান ভালো, কিন্তু এই সুন্দরবনে মানুষের অভিশাপ কোড়ানো যাবে না, অভিশাপ কোড়ানো যাবে না। এই অভিশাপ ভালো না, ভালো না। একটা ভাই আমার মতো, তারা গরিব, তারা যায় বহুত টাকা খরচ করে সুন্দরবনে, সেই টাকাগুলো উঠাইতে তাদের কষ্ট হয়। আসলে যে এই জিনিসটা যে ভালো জিনিস না, আপনারা চেষ্টা করবেন যে ভালো কাজ করে খায়, ব্যবসা করে খায়, মাটির কাজ করে খায়, ধান কেটে খায়, সেটা ভালো, অনেক শান্তি পাবেন। কিন্তু এই জগতে যেয়ে শান্তি পাবেন না। আমি নিজেও একজন যাইনি ছিলাম, আছি বর্তমানে। মাঝে আমার এই পথে আসা লাগিছে, কারণ তো অবশ্যই আছে। কতটা ভয়ঙ্কর অবস্থা আমি পড়েছি যে আমার ডাকাতি করতে চলে যাওয়া লাগিছে। তো দর্শক শুনলেন আমাদের ভাইদের কথা। ছোট জাহাঙ্গীর দলের দুজন সদস্যের সাথে দেখা হলো। আসলে আমরা যতটুকু কথা বলে জানতে পারলাম, ভাইরা অনেক ভালো মনের মানুষ, কোনো একটা হয়রানির কারণেই তারা গেছে। যাই হোক, ভাইদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা। টাটা।